আরজিকর। দর্শক, এক সময় আরজিকরে এবং হই হাল্লা, সমস্ত পশ্চিমবঙ্গে মিছিল, সমস্ত রাস্তায় ধর্মঘট, সমস্ত রাস্তায় মিছিল, ডাক্তারদের অনশন, কতই কিনা হলো। এখন বিষয়টা ইয়েতে এসে দেখতে পাচ্ছি আমরা সেই সন্দীপ ঘোষ জামিন, টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল জামিন। কি হচ্ছে? এত বড় অপরাধী যদি জামিন পেয়ে যায়, তাহলে আমাদের বিচার ব্যবস্থা কোথায় গেছে? কেন শাস্তি পাচ্ছে না যারা এরকম অপরাধ করতেছে? এরকম অপরাধ করার পরেও যদি শাস্তি না পায়, তো সাহস তো বাড়বে যারা এরকম অপরাধ করছে, যারা ক্রাইম করছে। এই গতকালকে জামিন পেয়ে গেল অভিজিৎ মন্ডল এবং কি সন্দীপ ঘোষ। তাতে বড়ই আপসেট সে নির্যাতিতার বাবা এবং কি মা। বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্যাতিতার যে আমি খুবই হতাশ, কি করব, আমার হাতে তো পাওয়ার নেই যে আমি এইটা রায় দিব। সমস্ত বিচারাধীন এবং বিচার ব্যবস্থায় যদি এরকম সিদ্ধান্ত নেয়, তাহলে আমার কিছু করার নেই। তারপর ওদিকে সিবিআই, অনেকে দোষারোপ করছে সিবিআই, যে সিবিআই সেটা হচ্ছে, বুঝতেই তো পারছেন, চুক্তি সমঝোতা হয়ে গেছে। তার জন্য সিবিআই ঠিকভাবে এটাকে তদন্ত করেন এবং কি এট লাস্ট চার্জশিট দেয়নি। 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার কারণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের বেল হয়ে যায়। এবার 90 দিনের মধ্যে সিবিআই কি করছিল দেখুন। আপনারা জানেন আরজিকর মামলাটা প্রথম থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে আসছে সমস্তটাই আপনারা জানেন। প্রথমে যে ঘটনাটা ঘটে 4 দিনের মধ্যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল, হসপিটালকে ভেঙে দেওয়া হয়েছিল, যে রুমে এই ঘটনাটা ঘটেছিল সেই রুমটাতে ভাঙচুর, জল ঢেলে একদম যা কিছু রক্ত ফক্ত ইত্যাদি ছিল সমস্ত কিছু প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছিল। এমনকি যে নির্যাতিতার মোবাইলটা ছিল সেই মোবাইলে নির্যাতিতার ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত ছিল না, এত ভাবে সেগুলো মুছে গেছে রেখে দেওয়া হয়েছিল। একজন আমার মোবাইল, আমার তো ফিঙ্গারপ্রিন্ট মোবাইলে সবসময় থাকবে 24 ঘন্টা। সেই জায়গায় একজন মহিলার সে পার্সোনাল সেটা মোবাইল নাম্বার, সে তো মিনিটে মিনিটে মোবাইলটাকে স্পর্শ করবে, টাচ করবে, ইউজ করবে, অথচ তার নেই। এবার তারই যদি না থাকে তাহলে অপরাধীর কি করে ফিঙ্গারপ্রিন্ট সেখানে পাবে? দর্শক বুঝতে পারছেন তো বিষয়টা? তো এই হচ্ছে ব্যাপার। এত কিছু করার জন্য, এত কিছু তথ্য প্রমাণ লোপাট করার জন্য সিবিআই এট লাস্ট কিন্তু চার্জশিট দিতে পারলো না। এবং কি সিবিআই যেটা মনে করছে যে চার্জশিট যদি আমরা দিয়েই দিই, মেনে নিলাম, আমরা দিয়েও দিলাম চার্জশিট, কিন্তু কি হবে এতে? তবু সন্দীপ ঘোষ এবং কি অভিজিৎ মন্ডলের জামিন হয়ে যাবে, ফলে চার্জশিটটার কোনো দাম থাকবে না এবং কি ভবিষ্যতে আমরা চার্জশিট আর দ্বিতীয়বার জমা দিতে পারবো না। তার জন্য সিবিআই সময় নিয়েছে যে আচ্ছা যদি জামিন হয় হোক অভিজিৎ এবং সন্দীপ মন্ডলের, আমরা কি করব, আরো তথ্য প্রমাণ জোগাড় করব, মজবুত তথ্য প্রমাণ জোগাড় করব, তারপর আমরা আদালতের কাছে পেশ করব। পরে না হয় আবার করা যাবে, সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়া যাবে, অভিজিৎ মন্ডলকে হেফাজতে নিয়ে নেওয়া যাবে। সিবিআই কিন্তু এই ভেবে চার্জশিট কিন্তু জমা দেয়নি। কি হবে চার্জশিট জমা দিয়ে? তবু তো ওদের বেল হয়ে যাবে, চার্জশিটটার তো কোনো দামে থাকবে না। ফলে আমরা মজবুত চার্জশিট তৈরি করি, তথ্য প্রমাণ জোগাড় করে, ফলে তারপর আমরা আবার শুরু থেকে সেই সন্দীপ ঘোষকে, অভিজিৎ মন্ডলকে আমাদের হেফাজতে নেব। ফলে এটাও হতে পারে, কারণ আপনারা তো বুঝতে পারছেন বিষয়টা খুব টাফ। এর আগে কুলতলি ঘটনাটা 63 দিনের মাথায় অপরাধীর ফাঁসি ঘোষণা করে দিয়েছে, সেটা সহজ সরল ছিল, কিন্তু এটা তার থেকে অনেক জটিল, ফলে এটা একটু লং চলতেছে এবং তথ্য প্রমাণ জোগাড় করতে অনেকেই কষ্ট হচ্ছে। অনেক বলতে খুব দুঃসাধ্যর ব্যাপার একটা আর কি। তবে দেখা যাক সিবিআই করতে পারে কিনা, এবং কি যেভাবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিন হয়ে যেভাবে পশ্চিমবঙ্গ এবং কি পশ্চিমবঙ্গের বিশেষ করে মহিলারা যেভাবে হতাশ হয়েছেন বা হতাশ হচ্ছেন এখনো পর্যন্ত, তাতে কিন্তু নিরাশ এবং কি বিচার ব্যবস্থার থেকে অনেকটাই নিরাশ হয়ে যাচ্ছেন। তবে বিচার ব্যবস্থা কি করবে? তথ্য প্রমাণ যদি না দিতে পারে বিচার ব্যবস্থা কি করবে? ওদেরও হাত
সেরকম পাওয়ার নেই যে তথ্য প্রমাণ ছাড়াই কোনো ব্যক্তিকে সাজা দিয়ে দেয়, ওদেরও হাত বাঁধা। ফলে মেন যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে তথ্য প্রমাণ, আর সেই তথ্য প্রমাণটাই লোপাট করা হয়েছে। ফলে বিচার ব্যবস্থাও কিছু করতে পারছে না, সিবিআইও কিছু করতে পারছে না, কেউ কিছু করতে পারছে না। তবে একটাই প্রমাণ মানে ফিলিং আসছে যে এতে অনেক প্রভাবশালী লোক ছিল, বাট তারা তাদের নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, টাকাকে কাজে লাগিয়ে তারা বেঁচে যাচ্ছে বা বেঁচে গেল মনে করা যায়। দর্শক, তো এটাই ছিল। আর আমি যেটা মনে করছি সেটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু ঘোষও মনে করছেন। আমি তার বক্তব্যটা একবার শুনে দিই। যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি। বাকশাল কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 3টে স্ট্রং লয়ার সেট আপ করা হয়েছে এবং প্রচন্ডভাবে ভিকটিম ফ্যামিলি লিগ্যাল ব্যাটেল করতে চান, আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে, পার্সোনালি, এবং তারা আমার সহযোগিতা নিয়েছেন। আমি গ্রেটফুল। এটা আমি পাবলিকলি করতে চাই না। তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয়। সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন। তারা যার বিরুদ্ধেও বলুক, যদি আমার বিরুদ্ধেও কখনো বলে, আমি তার কাউন্টার করব না। তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারবো না। সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। তার আশা, স্বপ্ন, ভালোবাসা, আদর সব ধ্বংস হয়ে গেছে। অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবেন না। গার্ডিয়ানরা, ওয়েল ইউসাররা একটা বড় স্ট্রং লিগ্যাল ব্যাটেলে যাচ্ছে। সেই লিগ্যাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে, রাজ্য পুলিশের পাটে ত্রুটি থাকে, 5 দিন ওদের হাতে ছিল, স্টেট গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের পাটে ত্রুটি থাকে, সিবিআইয়ের পাটে ত্রুটি থাকে, যে কোনো পাটে ত্রুটি থাকার জন্য আনকম্প্রোমাইজ লিগ্যাল ব্যাটেল করবে ভিকটিম ফ্যামিলি। বাকশাল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 3টে নিউ সেট আপ তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লয়াররা এগিয়ে এসেছেন খুব সিরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য। সিবিআই যেভাবে তদন্ত করছে, 90 দিন হয়ে গেল, ব্যক্তিগত শুভেন্দু অধিকারী কি মনে করেন? না, আমি কোনো প্রশ্ন তুলব না। আমি প্রশ্ন তুলব না, কারণ পারসেপশনের উপর হয় না। কেউ বাজার গরম করবেন, তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন। কেউ বাজার গরম করবেন, মমতা ব্যানার্জির কাছ থেকে ফিশ ফ্রাই খেয়ে আসবেন। কেউ বাজার গরম করবেন, টক শো করে হিরো হবেন, সিনেমা করবেন। কেউ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাটবেন, আবার এবিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের বাণী দেবেন। ওসব কথা আমি শুনবো না। ও সিবিআইয়ের কাজ নিয়ে মন্তব্য করা নয়। সিবিআই চাইলে চার্জশিট দিতে পারত, কেন দেয়নি তারা বলবে। এবং এই চার্জশিট দেয়নি মানে যে আর চার্জশিট দেওয়া যাবে না, এটা কোনো কথা নয়। ও চার্জশিট দিলে বেলেবল সেকশনে দিতে হতো। সো ফার মাই নলেজ, অ্যাজ এ সিনিয়র ল মেকার, 2বার এমপি, এবং আগামী দিনে যে এরা চার্জশিটেড হবে না এই গ্যারেন্টিও কেউ দিতে পারে না। সাপ্লিমেন্টারি চার্জশিট আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিকটিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে, কিন্তু কেস ইজ ওপেন, চলবে। আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার অ্যাম্পল স্কোপ রয়েছে। সিবিআইয়ের পার্টেও যদি কোনো ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে। তার 3 মেন জাজেস বেঞ্চ, চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে। আমার এনাফ কনফিডেন্স আছে যে সত্য বেরোবে, এবং আমার পার্সোনাল বিশ্বাস এই খুন এবং হত্যা একটা বড় ষড়যন্ত্র, এর সঙ্গে অনেকেই যুক্ত। আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষরা যা যা করেছে, বিনীত গোয়েল, নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে, আর নারায়ণ স্বরূপ, বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে, ইভেন আরজি করে যে ভাঙচুর ঘটেছে অতীন ঘোষের নেতৃত্বে, সেটাও মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। তো দর্শক, শুনলেন সেই শুভেন্দু অধিকারী কি বলেছেন এই সিবিআই এবং আরজিকর ঘটনা মামলায়। উনিও এটা বলেছেন যে সময় নিয়েছে, সময় মতো আবার জটিল তথ্য মানে ভালো তথ্য প্রমাণ জোগাড় করে উপযুক্ত তাদের কোর্টে পেশ করবেন এবং তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতেছে সিবিআই।
এটাও বলেছেন। তো দর্শক, সমস্ত বিষয় তুলে ধরলাম, আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে গেলে আমাদের দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখবেন। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।